আমরা সবাই জানি ভারতবর্ষ সাধু সন্ন্যাসীদের দেশ। বৈদিক যুগ থেকেই সমাজে সন্ন্যাসীদের দেখা যায়, কিন্তু সেইভাবে এদের ইতিহাস বা যে এদের জীবন সম্বন্ধে বিস্তারিত আমরা কোনো সেইভাবে সেরকম জানি না, সেরকম কোনো প্রামাণ্য গ্রন্থও নেই। তো পরবর্তীকালে শুধু সনাতন ধর্মেই নয়, জৈন, বুদ্ধ, শিখ, এই বিভিন্ন ধর্মের মধ্যেও কিন্তু সন্ন্যাসীদের উল্লেখযোগ্য উপস্থিতি পাওয়া যায়, যেটা বর্তমানেও আমরা দেখে থাকি। তো প্রকৃতপক্ষে অ্যাকচুয়ালি 2013 সনে আমি এলাহাবাদ কুম্ভ মেলায় গিয়েছিলাম। এই নাগা সাধুদের টানেই গিয়েছিলাম এবং এদের জীবনের প্রতি যে আমার একটা অমোঘ আকর্ষণ, সেইটা চরিতার্থ করতেই সেখানে গিয়েছিলাম এবং সেখানে বিভিন্ন রকম অভিজ্ঞতা হয়। তো শুধু আমারই না, আমি মনে করি সংসারী প্রত্যেকটা লোকেরই কিন্তু এদের প্রতি একটা ভয়, একটা ভীতি, একটা রহস্য, এদের জীবনের প্রতি একটা দুর্নিবার আকর্ষণ প্রত্যেকেরই আছে। তো সেগুলোই কিছু কিছু আমি প্রত্যক্ষ করেছি, কিছু বই পুস্তকে দেখেছি, কিছু যারা এগুলো নিয়ে চর্চা করে তাদের সাথে আলোচনা করেছি। সেখান থেকে আমি যেটা পেয়েছি আমার মতো করে বিভিন্ন সময় সেগুলো সংগ্রহ করেছি। আমি 2013 থেকে কুম্ভ মেলায় যাই এবং আজ নিয়ে গত 3 বার আমি কুম্ভ মেলায় গেছি এবং এছাড়া সাগর মেলায় গেছি, আরও বিভিন্ন মেলাতে নাগা সন্ন্যাসীদের সংস্পর্শে এসেছি। তো সেইখানে যে অভিজ্ঞতাগুলো হয়েছে এবং তাদের মুখের থেকে যা শুনেছি সেগুলোই মোটামুটি বর্ণনা করার এখানে চেষ্টা করছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আমি ভবঘুরের সঙ্গে থাকুন। আপনারা জানেন আমি ব্লগিং করে থাকি পিপুল, প্লেসেস, ফুড অ্যান্ড ফেস্টিভ্যাল। তো আজকের পার্ট হচ্ছে মানুষ এবং মানুষ সম্পর্কিত তাদের ইতিহাস। সেই মানুষ কারা? তারা হচ্ছে নাগা সন্ন্যাসী। প্রকৃতপক্ষে এই যে কুম্ভ মেলার মূল আকর্ষণই কিন্তু তাই, সেখানে এরাই হচ্ছে ভিআইপি। সংসারী সমস্ত মানুষকেই আকর্ষণ করে এদের কঠিন ও রহস্যময় জীবন। নাগা কথার প্রকৃত অর্থ নাঙ্গা বা উলঙ্গ। আমরা সাধারণত কুম্ভ মেলায়, সাগর মেলায়, কামাখ্যা মেলায় এদের দেখে থাকি উলঙ্গ, অর্ধলঙ্গ, ছাই মাখা, জটাজুটোধারী এক করাল মূর্তি রূপে। তবে এদের সম্বন্ধে আরও অনেক তথ্য আছে যা শুনলে আজকের যে কোনো সংসারী মানুষই চমকে যাবে। দিল্লির সালতানাত থেকে দেশীয় আন্তর্জাতিক ব্যবসা, ব্যাংকিং, যুদ্ধ, কিং মেকিং, কিং ব্রেকিং, কনস্পিরেসি, দৈত্য, কিসে এদের ভূমিকা ছিল না? এই সমস্ত কিছুতেই এদের রীতিমতো উল্লেখযোগ্য ভূমিকা দেখতে পাওয়া যায় সেই পুরনো সময় থেকে। একসময় দিল্লি সালতানাত থেকে ভারতবর্ষের ব্যাংকিং ব্যবস্থা চালিয়েছে এরা। রীতিমতো দেশীয় আন্তর্জাতিক ব্যবসা করেছে, ব্যবসা করতে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সাহায্য করেছে। আবার ভারত ব্রিটিশ মুক্ত করতে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ, সন্ন্যাসী বিদ্রোহ সংগঠিত করেছে এরাই। বিভিন্ন সময় রাজাদের যুদ্ধে ভাড়াটে সৈনিক হিসেবে সাহায্য করেছে বা নিজেরাই যুদ্ধ সংগঠিত করেছে, কিন্তু এগুলো নিয়ে সেরকম প্রামাণ্য, সেরকম কোনো বই পাওয়া যায় না, যার জন্য এদের ইতিহাস বা এদের সম্বন্ধে একটা কিন্তু রহস্য আমাদের যে সমাজে থেকেই গেছে। দেখে থাকি এই যে বিভিন্ন যে মেলায়, অর্থাৎ বিশেষ করে কুম্ভ মেলাতেই আমরা এই নাগা সন্ন্যাসীদের সবচেয়ে বেশি দেখে থাকি। তারপরে আরও যে বিভিন্ন মেলাগুলোর কথা উল্লেখ করলাম সেখানে, এবং এই কুম্ভ মেলায় যে নাগা সন্ন্যাসীদের উপস্থিতি, এটা কিন্তু একটা বিশেষ উল্লেখযোগ্য। মানে হাজারো বললে কম হবে, মানে লক্ষাধিক নাগা সন্ন্যাসী আসেন তারা এই স্নানের আশাতে। এই দীর্ঘ 3 মাস ধরে, কেউ হয়তো 3 মাস থাকেন না, অল্প সময় ধরে থাকেন, কিন্তু এরাই কিন্তু এই নাগা সন্ন্যাসীরাই এই কুম্ভ মেলার একমাত্র দর্শনীয় বস্তু বলে আমার মনে হয়েছে। তো আমি এদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন রকম কথাবার্তা বলে আমি যতটুকু জানতে পেরেছি অ্যাকচুয়ালি বিভিন্ন সময়ে, এই যে আমি 2013 থেকে অ্যাকচুয়ালি কুম্ভ মেলায় যাই, 2013, তারপরে উজ্জয়িনী কুম্ভ মেলা, আবার এলাহাবাদ কুম্ভ মেলা, এই সমস্ত গিয়ে এদের সাথে থেকে যেই বিষয়গুলো জানতে পেরেছি সেগুলো আর বিভিন্ন বই পত্র পুস্তিকায় সেগুলো এখানে বলার চেষ্টা করছি। তো শুরুর কথা যদি বলা যায়, আমাদের বৈদিক সমাজে সন্ন্যাসীদের উপস্থিতি পাওয়া যাবে চতুরাশ্রম প্রথায়, আর ইতিহাসে প্রথম সন্ন্যাসীদের উপস্থিতি পাওয়া যায়
মেগাস্থিনিস ও হিউয়েনসাংয়ের লেখায়, মানে আমাদের ভারতীয় সন্ন্যাসীদের। মগধের সম্রাট যখন ধননন্দ আলেকজান্ডার ভারত আক্রমণ করে, উত্তরাঞ্চলের দিকে চলার পথে আলেকজান্ডার কিছু নাগা সন্ন্যাসীর দেখা পান এবং এদের দেখে আলেকজান্ডার বেশ প্রভাবিত হন। এদের সাথে কথাবার্তা বলে এদের জীবন দর্শন উনি জানার চেষ্টা করেন। এটা পাওয়া যায় মেগাস্থিনিসের ইন্ডিকা গ্রন্থে। এক সময় নাগারা সেরকম সংঘবদ্ধ ছিল না। এর অনেক পরে আদিগুরু শঙ্করাচার্য এদের সংগঠিত করেন। সেই সময় চতুরাশ্রম প্রথার বেশ প্রভাব ছিল সমাজে। চতুরাশ্রম প্রথার নিয়ম অনুযায়ী শেষ জীবনের অর্ধপ্রান্তে বানপ্রস্থ ও শেষ প্রান্তে এসে মানুষ সন্ন্যাস গ্রহণ করতেন। তখন সমাজ সংসার থেকে অনেক দূরে গিয়ে, অর্থাৎ বাইরে গিয়ে লোকালয়ের প্রান্তিক অংশে বা কোনো জঙ্গল নির্জন স্থানে তারা ধর্মাচরণ বা ধর্মের বিভিন্ন কার্যপ্রণালী সম্পাদন করাই ছিল মানুষের এই বানপ্রস্থ বা সন্ন্যাস জীবনের মুখ্য উদ্দেশ্য। 4th সেঞ্চুরি এডিতে বৌদ্ধের আবির্ভাবকাল। ভারতবর্ষের বিভিন্ন শক্তিধর রাজারা সেই সময় বৌদ্ধ ধর্ম গ্রহণ করে এবং ধীরে ধীরে সমাজে বৌদ্ধ ধর্মের প্রভাব বিশেষভাবে বৃদ্ধি পায়। ভগবান বুদ্ধের কথা অনুযায়ী সে সমাজে ব্রাহ্মণ্য ধর্মের বেশ প্রভাব ছিল। তার বিরুদ্ধেই আদতে বৌদ্ধ ধর্মের প্রচার এবং প্রসার। তো তার ফলে যেটা হয়, বৈদিক সনাতন ধর্মের প্রভাব কমতে শুরু করে বা কলুষিত হওয়া শুরু হয়। অপরদিকে বৌদ্ধ ধর্মের বেশ প্রভাব বিস্তার করে সমাজে। সমস্ত সাউথ ইস্ট এশিয়ার দেশগুলো, অর্থাৎ এখান থেকে আমাদের কাছে শ্রীলঙ্কা, তারপরে আমরা যদি যাই থাইল্যান্ড, মায়ানমার, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, চায়না, জাপান, এই সমস্ত দিক, আবার এইদিকে আমাদের আফগানিস্তান অবধি এই বৌদ্ধ ধর্মের প্রভাব কিন্তু হু হু করে বানের জলের মতো ছড়াতে থাকে। ঠিক সেই সময় মানে একটা বিষয় আমাকে বারবার বিভিন্ন সময় আমি ভেবেছি, সেই উত্তরটা আমি পাচ্ছিলাম না, পরে পেয়েছি, যে আমরা জানি ভারতবর্ষে ভগবান বুদ্ধের যে বোধি প্রাপ্তি স্থান সেটা বোদ্ধগয়াতে, এবং বৃহত্তর ভারতবর্ষ নেপাল, যেটা সেই সময় সেখানে তার জন্ম। তো এই নেপাল এবং ভারতবর্ষে কিন্তু বুদ্ধ ধর্মের সেই রকম প্রভাব আজকের দিনে নেই। সেটা কেন হলো? এই যে সাউথ ইস্ট এশিয়ার দেশগুলো বললাম, সেখানে বৌদ্ধ ধর্ম ছড়িয়ে গেল বানের জলের মতন। সেইখানে এই বৌদ্ধ ধর্মের কবল থেকে সনাতন বা বৈদিক ধর্ম তথা বেদকে রক্ষা করার জন্য আদিগুরু শঙ্করাচার্য অদ্বৈতবাদ প্রবর্তন করেন এবং তিনি এই নাগা সন্ন্যাসীদের তখন অর্গানাইজ করেন এবং এদের কাছে দায়িত্ব দেন এই ধর্মের গ্লানিকে রক্ষা করার জন্য। কেরল থেকে বেনারস বা কাশীতে তিনি আসেন, ব্রহ্মসূত্র রচনা করেন, মণ্ডন মিশ্রকে তর্কযুদ্ধে পরাজিত করেন এবং 4 জন তার শিষ্যত্ব গ্রহণ করে। আবার দক্ষিণে যাত্রা করেন, সিংহগিরি বা শৃঙ্গেরি মঠ স্থাপন করেন। শঙ্করাচার্য প্রথম বৌদ্ধ সংঘের আদলে নাগা সন্ন্যাসীদের সংগঠিত করার চেষ্টা করেন। নাগা সন্ন্যাসীদের 10 ভাগে ভাগ করেন, 10 ভাগের আলাদা আলাদা নাম দান করেন, যেমন গিরি, পুরী, পর্বত, সাগর, বন, অরণ্য, ভারতী, তীর্থ, আশ্রম ও সরস্বতী। এখন অবধি যে কেউ সন্ন্যাস নেয় এই উক্ত নাম বা উপাধির একটা ধরে বা প্রাপ্ত হয়ে নাগা সন্ন্যাসী হন। সন্ন্যাস নেওয়ার আগে কিছু প্রক্রিয়া আছে, যে প্রক্রিয়াগুলো সেই নির্দিষ্ট মঠ থেকে সম্পাদন করতে হয়, তারপরেই সেই উপাধি ধারণ করে একজন প্রকৃত নাগা সন্ন্যাসী হয়। এবং এই 10টা যে নাম বললাম, সেই 10টা নামের মধ্যে ভারতবর্ষের চতুর্দিকে, অর্থাৎ উত্তর, দক্ষিণ ও পূর্ব পশ্চিমে 4টা মঠ স্থাপন করেন। যেমন উত্তরে যোশী মঠ, পূর্বে পুরীতে গোবর্ধন মঠ, দক্ষিণে শৃঙ্গেরি মঠ ও পশ্চিমে সারদা মঠ। পুরীর গোবর্ধন মঠে যারা সন্ন্যাসপ্রাপ্ত হবে তাদের উপাধি হবে ভারতী বা সরস্বতী। শৃঙ্গেরি মঠে দীক্ষিতদের গিরি, পর্বত, সাগর। যোশী মঠের জন্য থাকবে বন, অরণ্য, আর বাদ বাকি থাকবে সারদা মঠের।
4টা বেদের জন্য 4টা মঠকে নির্দিষ্ট করেন। যেমন গোবর্ধন মঠে থাকবে ঋগ্বেদ, সামবেদ থাকবে সারদা মঠে, যজুর্বেদ থাকবে শৃঙ্গেরি মঠে, অথর্ববেদ থাকবে যোশী মঠের দায়িত্বে। অর্থাৎ এই নির্দিষ্ট মঠগুলোতে সেইখানকার যারা সন্ন্যাসী তারা পাঠ অধ্যয়ন করবে এবং এই বেদের যে ভাবধারা তারা প্রসার করবে এবং একে রক্ষা করবে। সন্ন্যাস কিভাবে নেবে? ঘর ছেড়ে ভিক্ষাবৃত্তি নেবে, একদিনে 7টি গৃহে ভিক্ষা করবে, লোকালয় থেকে দূরে থাকবে, তাদের দেহের বসন বাসন সমস্ত কিছু ত্যাগ করবে, শুধু লোকালয় যখন আসবে তখন ন্যূনতম পোশাকে আসবে। এইভাবে দীর্ঘ একটা সময় অতিবাহিত করার পরে যখন সে ঘর বাড়ি সংসার এসবের থেকে মোহমুক্ত হতে পারবে, এই পোশাক আশাক বেসনের থেকে মুক্ত হতে পারবে, সন্ন্যাস হওয়ার জন্য আরও যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো তার মধ্যে যখন প্রকাশিত হবে তখন এই সন্ন্যাস নেওয়ার জন্য সে ছাড়পত্র পাবে। এবং সন্ন্যাস নেওয়ার ঠিক পূর্ব মুহূর্তে আদ্য শ্রাদ্ধ করবে, নিজের শ্রাদ্ধ, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ, দেশ, সমাজ সবার শ্রাদ্ধ করে নিজের শ্রাদ্ধ করবে এবং সমাজ সংসার থেকে, পরিবার থেকে, তার সমস্ত বন্ধন থেকে সে মুক্ত হবে। এদের জীবনের একমাত্র উদ্দেশ্যই হবে শাস্ত্রচর্চা ও ধর্ম রক্ষা করা। এবং আমরা এই যে কুম্ভ মেলায় দেখে থাকি যে আমরা জানি যে সরস্বতী পুজোর সময় বিদ্যা শিক্ষা গ্রহণ করা, যেটা আগে আমাদের একদম ছোটোবেলায় যখন হাতে খড়ি প্রচলন ছিল, অর্থাৎ শিক্ষা দানের জন্য বা শিক্ষা গ্রহণের জন্য এই বসন্ত পঞ্চমী দিনটা কিন্তু উল্লেখযোগ্য। এবং এই যে আমাদের কুম্ভ মেলায় দীর্ঘদিন ধরে চলে, আগামীকাল থেকে শুরু হবে এবং সেটা শিব চতুর্দশী অবধি সেই কুম্ভ মেলা স্থায়ী হবে। অর্থাৎ মকর সংক্রান্তি থেকে শীত চতুর্দশী এই 3 মাস ব্যাপী, অর্থাৎ পৌষ, মাঘ এবং ফাল্গুন, তার মাঝখানে পড়বে বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজো। সেই সময় এই নাগা সন্ন্যাসীদের দীক্ষিত হওয়ার যে ব্যাপারটা, দীক্ষা নেওয়ার ব্যাপারটা কিন্তু তারা সম্পাদন করেন সেই পবিত্র যে প্রয়াগ তীর্থেই তারা এই কাজটা করে থাকেন বেশিরভাগ ক্ষেত্রে। এবং সেখানে তাদের মুন্ডন হয়, আদ্যশ্রাদ্ধ হয়, হওয়ার পরে সেখানে তারা যে পিণ্ড দান করেন, করার পরে তারা কৌপিন ধারণ করেন এবং সন্ন্যাস গ্রহণ করেন। শাস্ত্র অধ্যয়নের মতো তো সবার মেধা থাকে না, তো সন্ন্যাসীদের 2 ভাগে ভাগ করা হলো সে সময়। অর্থাৎ শাস্ত্র চর্চা করা ও শস্ত্র ধারণ করা। সাধুদের আহরণ করা ধন সম্পদে মঠগুলো প্রচুর শক্তিশালী হলো। সে সময় কুম্ভ মেলাটাও সাধুদের দ্বারাই সম্পূর্ণ পরিচালিত হতো। সেগুলো থেকেও যে ট্যাক্স বা রেভিনিউ আয় হতো সেই সমস্ত কিছু মঠে যেত বা মঠে সঞ্চিত হতো। ভিক্ষার দ্বারা আহরণ করা এবং দান গ্রহণ করে যে সম্পদ মঠে আহরণ করা হলো, এছাড়া কুম্ভ মেলা থেকে যে রেভিনিউ সংগ্রহ করা হলো, সমস্ত কিছু একত্রে মঠের সম্পদ বৃদ্ধি করলো। এবার মঠের যারা গোসাই বা গোস্বামী আছেন, অর্থাৎ যারা গৃহী হয়েও সে মঠের সংস্পর্শে আছেন, সেই সম্পদগুলো মহাজনী ব্যবসায় কাজে লাগানো, একটা ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে মানুষকে ধার দেওয়ার কাজে সেটা ব্যবহার করা শুরু করলেন। উত্তর এবং পশ্চিম ভারতে এই যে ঋণ দেওয়ার কাজ বা মহাজনী কাজ বিশেষভাবে ছড়িয়ে পড়ল। সেই সময় মহারাষ্ট্রের শাসক বালাজি বাজিরাও এই নাগা সন্ন্যাসীদের মঠ থেকে 2.25 লক্ষ টাকা ধার করেন। হায়দ্রাবাদের নিজাম 1 কোটি টাকা ধার করেন। এদিকে দিল্লির শাসক তখন সম্রাট আকবর, মুঘল সাম্রাজ্য বেশ ফ্লাওয়ারিশ হয়েছে। অন্যান্য দেশের থেকে মধ্য এশিয়ার বিভিন্ন দেশগুলো থেকে ফকির আউলিয়ারা ভারতবর্ষে আসা শুরু করেছে এবং এদের সাথে এই নাগা সন্ন্যাসীদের মাঝে মধ্যেই সংঘাত বাধত। এই সমস্ত কিছুকে কেন্দ্র করে নাগা সন্ন্যাসীদের শস্ত্র ধারণের ব্যাপারটা আরও ভ্যালিডেট হয়। যেমন শুরুতে বলেছিলাম যে নাগা সন্ন্যাসীদের একদল অধ্যয়ন করবে এবং আরেক দল শস্ত্র ধারণ করবে। এদের কাজ হচ্ছে ধর্ম রক্ষা করা, ধর্মের জন্য যুদ্ধ করা।
সমস্ত সুদে খাটানো মহাজনী ব্যবসার টাকা উদ্ধার সুনিশ্চিত করা, পদব্রজে চলার সময় ঠগীদের থেকে নিজেদের রক্ষা করা এবং পরবর্তীতে দেখা যায় যে সশস্ত্র দল রীতিমতো পেশাদার বা ভাড়াটে সৈনিক হিসেবেও কাজ শুরু করবে। ব্যবসায় নাগা সন্ন্যাসীদের ভূমিকা আজকে আমরা যেটা কাশীর বেনারসি শাড়ি হিসেবে চিনি, অর্থাৎ বেনারসের যে সিল্ক শাড়ি তৈরি হয় বা বিক্রি হয়, সেটা কিন্তু আদতে নাগা সন্ন্যাসীদের হাত ধরেই ফ্লাওয়ারিশ হয়। মুর্শিদাবাদের সিল্ক মুর্শিদাবাদ থেকে জলপথে গঙ্গাপথে শাড়ি নিয়ে যায় বেনারসে এবং সেখানে সেটা স্টিচিং, প্রসেসিং ও মডিফাই করে ব্যবসা শুরু হয়। এবং এই ব্যবসা শুধু দেশেই সীমাবদ্ধ ছিল না, শুধু চীন দেশ অবধি তাদের এই ব্যবসা বিস্তৃত হয়। পরবর্তীকালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতবর্ষে আসে বা চীন দেশে ব্যবসা বিস্তার করতে যায়, সেখানেও এই নাগা সন্ন্যাসীর দল ব্রিটিশ ব্যবসায়ীদের সাহায্য করে চীনা ব্যবসায়ীদের সাথে বিজনেস ডিল ফাইনাল করতে। পরবর্তীতে এই নাগা সন্ন্যাসীদের যে রেজিমেন্ট বা মার্সেনারি তৈরি হয়, তা বিভিন্ন রাজাদের ভাড়াটে সৈনিক হিসেবেও কাজ করে এবং এক সময় সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে দেখা যায় এই নাগা সন্ন্যাসীদের। ঔরঙ্গজেবের মৃত্যুর পর দিল্লির রাজদরবারে অস্থিরতা তৈরি হয়, নাদির শাহ আক্রমণ করে, মারাঠাদের অভ্যুত্থান হয়। সেই সময় এই নাগা সন্ন্যাসীদের বিশেষ ভূমিকা দেখা যায় দিল্লির রাজদরবারে এবং তার মধ্যে দুজন বিশেষ উল্লেখযোগ্য নাগা সন্ন্যাসীর নাম রাজেনগিরি ও অনুপগিরি। লখনৌ নবাব সফদরজং এই অনুপগিরির নাম দেন হিম্মত বাহাদুর। ব্রিটিশরা এলে নাগা সন্ন্যাসীদের মেইন সোর্স অফ রেভিনিউ রাজাদের থেকে দান রূপে কালেক্টেড ট্যাক্স কালেকশনে টান পড়ে, কারণ ব্রিটিশরাও ট্যাক্স নিচ্ছে রাজা জমিদার থেকে, আবার নাগারাও সেখানে তাদের পুরনো যে সিস্টেম অনুযায়ী ট্যাক্স দাবি করছে। রাজা জমিদাররা পড়ল বিপদে, সন্ন্যাসীদের বলল যে আমরা কভার করে ট্যাক্স দেব। তো নাগা সন্ন্যাসীরা দেখলো ঠিকই বলেছে, তাহলে আমাদের ব্রিটিশদেরকে এখান থেকে তাড়াতে হবে। তখন রাজা জমিদারকে নিয়ে এই নাগা সন্ন্যাসীরা ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম সন্ন্যাসী বিদ্রোহ সংগঠিত করে এবং সেটাই বলা হয় ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রাম এবং যেখান থেকে সৃষ্টি হয় আনন্দমঠ। আজকে দেশ ও রাজ্যের রাজনীতিতে সাধু ও সন্তদের শাসন হঠাৎই কোনো বিচ্ছিন্ন ঘটনা কিন্তু নয় এবং ইন্দিরা গান্ধীর রাজত্বকালেও সাধু সন্তদের যথেষ্ট ভূমিকা ছিল এবং কথিত আছে কারপাত্রী মহারাজের শাপেই নাকি 31 অক্টোবর 1984 গোপাষ্টমীর দিন ইন্দিরা গান্ধীর মৃত্যু হয়। তো এই ছিল আমার যতটুকু জানা নাগা সন্ন্যাসীদের থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে যতটুকু শুনেছি, আরও বিভিন্ন যারা এই বিষয় নিয়ে গবেষণা করেন, কিছু পত্রপত্রিকা, সমস্ত কিছু একসাথে করে কম্পাইল করে নিয়ে আমার মতো করে আমি বললাম। এতটুকুই, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আমি ভবগুড়ের সঙ্গে থাকুন। আপনারা জানেন আমি ব্লগিং করে থাকি পিপুল, প্লেসেস, ফুড অ্যান্ড ফেস্টিভ্যাল। তো এই কুম্ভ মেলা এবং তার সাথে নাগা সাধুরা কিভাবে সংস্পৃক্ত, যেটা বললাম এতক্ষণ ধরে কাহিনী, এবং প্র্যাকটিক্যালি আমি কুম্ভ মেলায় যাই শুধুমাত্র নাগা সন্ন্যাসীদের দেখতে এবং যে মানুষ, যে মেলার ভিড়, আমার যেটা প্রথম যে বিষয় অর্থাৎ পিপুল, সেটা আমি পাই এই কুম্ভ মেলায় এবং নাগা সন্ন্যাসীদের বিচিত্র জীবন, সেসবের মাধ্যমে সেটাই আমার মতন করে বলার চেষ্টা করলাম। ভুল হয়ে থাকলে ক্ষমা ঘেন্না করে দেবেন এবং আপনাদের সুচিন্তিত মন্তব্য করবেন, যেটা আমি সবসময়ই আকাঙ্ক্ষা করি। ধন্যবাদ, শুভরাত্রি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আমি ভবগুড়ের সঙ্গে থাকুন এবং যদি সৌভাগ্য হয় এবার যেতে পারি প্রয়াগরাজ কুম্ভ মেলায়, সেখানে যা দেখলাম, যা দেখব, যা অভিজ্ঞতা করব, সেগুলো আপনাদের সামনে বর্ণনা করার জন্য অঙ্গীকার রাখলাম। ধন্যবাদ।